ঈদ মুবারক। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন শুরু করছি আজকের ঈদের বিশেষ সিএসআরএম গণতন্ত্র। আজকে আমাদের সাথে এমন একজন বিশিষ্ট অতিথি, দুজন অতিথি আছেন, একটু পরেই তাদের সাথে আপনার পরিচয় করে দিচ্ছি। আমি একটু বলছি, আপনারা নিশ্চয়ই আমার বর্ণনা শুনে বুঝতে পারবেন আমি কাদেরকে নিয়ে বসছি। আমার সাথে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য, একই সাথে উনি অ্যাডভোকেট, একই সাথে উনি সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক, উনি যুবলীগের সাবেক চেয়ারম্যান। আওয়ামী লীগের প্রথম সারির কয়েকজন নেতার নাম যখন এখন কেউ বলবে, শুরুতে তার নাম চলে আসবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক, তার কথা, এবং কথা বলছি অ্যাডভোকেট সৈয়দা আরজুমানারা বানু নার্গিস। উনি ওনার নিজের পরিচিত অবশ্যই, একই সাথে উনি আমাদের সবার প্রিয় জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের সহধর্মিণী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, নানক ভাই এবং ভাবি। আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি আমাদের তরফ থেকেও। আপনাকেও ঈদ মুবারক। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আপনাদেরকে এবং দেশবাসীকে, দর্শক শ্রোতাদেরকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ নানক ভাই আপনাকে। আপনি তো আমাদের প্রিয় শ্রদ্ধেয় সবার নানক ভাই, আসলে নানক ভাই বলে আজকে অনুষ্ঠানটা করছি। আর আমরা বিশেষভাবে আনন্দিত, খুশি আমরা ভাবিকে পেয়ে। ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আসলে ভাবিকে দিয়ে শুরু করছি, নানক ভাইকে দিতে সবসময় আমরা কথা বলে আগে। ভাবি, আপনি কেমন আছেন? আপনি নিজের পরিচয় খুব ভালোভাবে, আপনার জায়গা, আপনি এমনভাবে মানে যোগ্য একজন মানুষ, আপনি অ্যাডভোকেট, কিন্তু আপনি তো জাহাঙ্গীর কবির নানকের সহধর্মিণী। কোন পরিচয়ে আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন? ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে কষ্ট করে আসছেন আমার সঙ্গে কথা বলার জন্য এবং আমার থেকে কথা শোনার জন্য, এবং আমিও খুশি খুব আপনাদের সঙ্গে কথা বলার জন্য। অসংখ্য ধন্যবাদ। খুশির তো আসলে শেষ নেই, খুবই আপেক্ষিক একটা ব্যাপার। তবে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি মানুষ হিসেবে এই পৃথিবীতে আমি এসেছিলাম, এবং আমাকে যারা গড়ে তুলেছিলেন, পাড়া প্রতিবেশী, আমার মা বাবা, সবাই মিলে, শিক্ষাঙ্গন, সব কিছুকে মিলে আমি খুব বেশি খুশি। এবং প্রতিষ্ঠার কথা যদি বলতে হয়, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বলবো, যারা আমাদেরকে এভাবে চায়, ভালোভাবে চায়, ভালোবাসতে চায়, ভালোবাসার জন্য দাবি করে এগিয়ে আসে, আমি সেই পরিচয়টা পেয়েই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি একজন অ্যাডভোকেট হয়ে, বা আমি একজন ভালো কর্মজীবী হয়ে, বা আমি একজন শিক্ষানুরাগী হয়ে যেভাবে আছি, সেভাবে স্বাচ্ছন্দ্যবোধের থেকে আসলে আত্মসচেতনতায় মানুষের মাঝে যেভাবে আমি ফিরে থাকি, ফিরে আসি, বারবার ভালোবাসা পাই, তাতে আমি সন্তুষ্ট এবং খুশি। অসংখ্য ধন্যবাদ। কি চমৎকার করে আপনি বললেন ভাবি। নানক ভাই এত চমৎকার করে বললো ভাবি তো দারুণ কথা বলে। ভাবি কি কখনো কি রাজনীতিতে আনার আপনার ইচ্ছা বা ভাবির কখনো ইচ্ছে হয়নি, এমন কিছু হয়েছে? দেখেন, আসলে অ্যাডভোকেট সৈয়দা আরজুমান নার্গিস রাজনীতি করতেন। ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় তার সাথে। আমি যখন বরিশাল জেলা ছাত্রলীগের সেক্রেটারি ৭২-৭৩ সনে, তখন উনি বরিশাল উমেন্স কলেজের ছাত্রী, এবং আমি ওই উমেন্স কলেজের ছাত্রলীগের শাখা কমিটি করতে গিয়েছিলাম। কলেজের ভিতরে মিটিং করতেছিলাম, তখন ওনার নেতৃত্বে একটা বহু সংখ্যক মেয়েদের একটা মিছিল হয়েছে আমাদের বিরুদ্ধে। আমার এই সমাবেশের বিরুদ্ধে মিছিল হলো। স্লোগানগুলি আমি এখন আর বলবো না, কারণ রাজনীতির পট পরিবর্তনের মধ্য দিয়ে সে স্লোগানের যারা উদ্যোক্তা ছিলেন তারা অনেকেই এখন আওয়ামী লীগের কর্তা ব্যক্তি। তো সেই দিনই আসলে মিছিলের মধ্যে দিয়ে পরিচয়, এবং সেদিনে এই ভদ্রমহিলাকে, এই মেয়েটাকে আমি চিনে রাখি। এই মেয়েটা পরবর্তীকালে বিএম কলেজে ভর্তি হয়, তখনও সে আমার দৃষ্টি এড়াতে পারে নাই। সব মিলিয়ে আসলে সে রাজনীতি করেছেন, কিন্তু আমার সাথে যখন সে বন্ধনে আবদ্ধ হয়, এরপর থেকে তিনি সরাসরি রাজনীতি থেকে দূরে সরিয়ে আমি রাখলেও, আসলে তো আমরা
আমাদের সহধর্মিণীর ত্যাগ তিতিক্ষা ছাড়া আমাদের পক্ষে রাজনীতিতে টিকে থাকা সম্ভব ছিল না। নানক ভাই, তাহলে আপনার প্রসঙ্গে আসি। পড়লেন ল, হয়ে গেলেন পুরোদস্তুর রাজনীতিবিদ। আওয়ামী লীগের রাজনীতির সাথে কবে থেকে যুক্ত হলেন নানক ভাই? দেখেন আর আওয়ামী লীগটাই কেন বেছে নিয়েছেন? কেন আওয়ামী লীগ? দেখেন, আওয়ামী লীগ তো আগে করিনি। আগে আসলে 1969 সালে ছাত্রলীগ করেছে। 1969 সালে যখন ছাত্রলীগ করলাম, আমি স্কুল কমিটির প্রেসিডেন্ট হলাম তখন 69-এ। স্কুলে তখন আপনি স্কুলে কোন ক্লাসে পড়েন? আমি তখন ক্লাস 10-এ পড়ি। তখনই আপনি রাজনীতি বুঝে গিয়েছেন? তখনই আমি রাজনীতি, মানে ছাত্রলীগ বুঝে গিয়েছেন। সেই মধ্যেই আপনার সেই দিন থেকে যে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি আর ফিরে যায়নি। এই দীর্ঘ জীবন সময়ের মধ্যে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, মৃত্যু, ঝুঁকি সব কিছুকে মোকাবেলা করেছি। তো ধরেন, তখন ছাত্রলীগ করেছি, ছাত্রলীগের রাজনীতি করেছি। তখন তো ভাবতেই পারিনি বা স্বপ্নও দেখিনি যে ছাত্রলীগটির স্কুল কমিটির সেক্রেটারি হয়েছি, সেই ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হব, এরা ভাবতেও পারেনি। কিন্তু আমি কৃতজ্ঞ আমার নেত্রী শেখ হাসিনার প্রতি যে তিনি আমাকে সেই সুযোগ করে দিয়েছিলেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরিশাল থেকে ডেকে এনে আমাকে উনি ডাকসু ইলেকশন করিয়েছেন। ডাকসু ইলেকশনের পর আমি আবার ফিরে গিয়েছি। ডাকসু ইলেকশনের 7 দিন আগে আমার মা ক্যান্সার রোগে আক্রান্ত ছিল, তিনি ইন্তেকাল করেন। আমি আমার মাকে জাস্ট খবর পেয়ে আমি বরিশালে গিয়ে দাফন করে আবার ফিরে এসেছি নির্বাচনের দিকে। তো নির্বাচনে খুব কম ভোটে আমি পরাজিত হয়েছিলাম। সেই প্যানেলটা ছিল কাদের নানক প্যানেল ডাকসু। তো তারপরে আমি আবার, যেহেতু মা মারা গিয়েছেন, আমার ছোট্ট ভাইটি আছে, বোনরা আহাজারি করছে, আমার আব্বা একা, তো আমি আবার ফিরে গেলাম বরিশালে। তো আমি খুবই কৃতজ্ঞ যে নেত্রী আবার আমাকে ডেকে এনে উনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বানিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে বিদায় নেওয়ার পরে আমি সংবাদপত্রের সঙ্গে যুক্ত হয়েছি। আমি একদিনও বিরত থাকিনি। আমি যেদিন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে বিদায় নিয়েছি, সেদিন রাত্রেই গিয়েই আমি দৈনিক বাংলা বাণীতে জয়েন করেছি। সাংবাদিকতা করেছেন? আমি করেছি দীর্ঘ 13 বছর। তো সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলাম 13 বছর। এরই মধ্যে মাননীয় নেত্রী শেখ হাসিনা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বানিয়েছেন। তারপরে কাউন্সিলে আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বানিয়েছেন। জোট সরকারের সময় আমাদের যে আওয়ামী যুবলীগের যে কংগ্রেস অনুষ্ঠিত হয়, সেই কংগ্রেসে হঠাৎ করেই আসলে আমি কোনো ভাবতেও পারিনি, হঠাৎ করে আসলে যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব দেন। এরপরে দেখেন, যুবলীগের চেয়ারম্যান থেকে বিদায় নেওয়ার পরে আমার কোনো বিরতি ছিল না। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হলো, সেই কাউন্সিল আমাকে মাননীয় নেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় কমিটির সদস্য বানালেন। এই কেন্দ্রীয় কমিটির সদস্য পরবর্তী কাউন্সিলে আমাকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানালেন। এরপরের কাউন্সিলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বানালেন। এরপরের কাউন্সিলে আওয়ামী লীগের আবার যুগ্ম সাধারণ সম্পাদক বানালেন। এরপরে তো এখন যে পরিচিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য উনি বানিয়েছেন। আমি মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমার সমস্ত পরিবার কৃতজ্ঞ। উনি আমাকে অনেক দিয়েছেন। রাজধানী ঢাকার উপকণ্ঠে মোহাম্মদপুর, আদাবর, ঢাকা 13 থেকে নির্বাচনে করার সুযোগ দিয়েছেন। আমি দুবার তখন এমপি হয়েছি। আমি প্রথমবার এমপি হবার পরে আমাকে উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বানিয়েছেন। আবার 5 বছর, মাঝখানে 5 বছর আমি এমপি ছিলাম না, কিন্তু আবার মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি এমপি হয়েছি। আবার এমপি হওয়ার পরপরই আবার তিনি পূর্ণমন্ত্রী বানিয়েছেন। তো সব মিলিয়ে এর মধ্যে তো অনেক আঁকাবাঁকা পথ ছিল, অনেক চ্যালেঞ্জিং কিছু বিষয় ছিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জটি আমরা মোকাবেলা করেছি, সেটি হলো বিডিআর বিদ্রোহ।
বিডিআর বিদ্রোহ ব্যাপারেও মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাকে এবং মির্জা আজমকে দায়িত্ব দিয়েছিলেন। তাদের সঙ্গে আলোচনা করে আমি আসতাম তার আগে আলোচনা আমি জাস্ট টাচ করে যাচ্ছি আপনাকে। তো রাজনীতিটি দেখেন এমন একটি বিষয় যে আমার জীবনে আমি রাজনীতিতে কোনোদিন আমার ছন্দপতন ঘটেনি, এবং তো আজকে পূর্ণমন্ত্রী হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মন্ত্রীর বাসায় কিন্তু মন্ত্রী ভবনে কিন্তু নাই, আমি কথা বলছেন না। এবং এই আমার আগের যে বাসাটি ছিল সেই বাসায় আমি ছিলাম, মন্ত্রী ভবনে আমি যাইনি। এখন প্রশ্ন থাকতে পারে কি কারণে আমি গেলাম না। এই বাসাটিও কিন্তু আমি বলে রাখি ফর রেকর্ড, এই বাসাটিও কিন্তু আমার ব্যক্তিগত বাসা না, আমার এটাও আমার ভাড়া বাসা। মন্ত্রী পাড়া নাকি ভাড়া বাসা কেন থাকে? ভাড়া বাসা থাকলাম তিনটা কারণে। একটি কারণ হলো যে এখান থেকে মাননীয় সভানেত্রীর কার্যালয় 5 মিনিটের জায়গা রাস্তা, এখান থেকে আমার নির্বাচনী এলাকা 8 মিনিটের রাস্তা। থার্ড হলো যে আমার নাতি নাতনি যাদেরকে নিয়ে আমি বেঁচে আছি, বিশেষত আমার যে ছেলেটি, আমার একমাত্র ছেলে যে চলে গিয়েছে, তার একমাত্র মেয়ের হিসেবে আমার নাতি আফান, ওদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই এলাকায় এবং টিচার এভরিথিং এইখানে। মিন্টু রোডে বা মন্ত্রীপাড়ায় গেলে পরে আসলে আমি আমার এলাকা থেকে একটু বিচ্ছিন্ন হই। এখানে আমি একটু ভিন্ন এমপি আর কি। আমি নানকই তো ভিন্ন মানুষ, ভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জীবনটাই তো যে আমার একটু আমি ওই হঠাৎ মন চাইলো আমি মোহাম্মদপুরের ভিতর ঘুরে বেড়াই। আমি যে মসজিদে আজানটা দিল আমি ওই মসজিদে ঢুকে পড়ি, মুসল্লিদের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে কুশলাদি বিনিময়, তাদের সমস্যা আমাকে বলে, আমি কথা বলি। তো এইসব কারণে এই বাসাটিতে থাকা এবং ভালো আছি। মেয়ে জামাই 6 তলায়। এই বাসার আমার মেয়ে জামাই আবার উপরে থাকে, ওরা দূরে যেতে চায় না, ওরা কাছে থাকতে চায়। ও মেয়েটা আবার মেয়ে জামাই ওরা আমাদেরকে দেখাশোনা করতে চায়। আসলে তো আমাদের পরিবারটি তো একটা বিশাল ট্র্যাজেডির মধ্যে আমরা পড়ে যাই। একমাত্র ছেলেটি হঠাৎ করে আমাদের কাছ থেকে চলে গেল, কেবলই বিয়ে, একটা বাচ্চা হয়েছে, 8 মাসের বাচ্চা, তাকে তখন 8 মাসের একটা শিশুকন্যা, এই অবস্থাতে চলে যায়। এরপর তো আমাদের ফ্যামিলি একটা এক্সট্রিম ট্র্যাজেডির মধ্যে আমরা পড়ে যাই। তো সেই ট্র্যাজেডির মধ্যেও আমি কিন্তু রাজনীতি থেকে হারিয়ে যাইনি বা থেমে থাকিনি। আমি আমার ট্র্যাজেডিকে বুকে ধারণ করে রেখেছি। আমি তখন প্রতিমন্ত্রী, আমি মনে করেছি যে ছেলে আমার ছেলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সিদ্ধান্ত উনি দিয়েছিলেন, উনি আবার নিয়ে গিয়েছেন। এখানে মানুষের কিছু করার নেই, কিন্তু আমার উপর যে পবিত্র দায়িত্ব নেত্রী দিয়েছেন, সে দায়িত্বটা পালনটাও হলো একটা ইবাদত। আমি সেটাকে ইবাদত মনে করেই, নেত্রী যখনই যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি সেটাকে কিন্তু ইবাদত মনে করেছি এবং আমি সেটা পালন করার চেষ্টা করেছি। দেখেন, এখন আমাকে বস্ত্র পাটমন্ত্রী দিয়েছে, আমি চেষ্টা করছি যে এই বস্ত্র পাট মন্ত্রণালয়টি প্রায় রুগ্ন অবস্থায় চলে এসেছিল। আমি বিশ্বাস করি যে দেশের মানুষ আগামী 1 বছরের মধ্যে কি করলাম সেটা দেখাতে পারবো। বস্ত্র পাট মন্ত্রণালয় যে আছে, এটা দেশের মানুষ গত 5 বছর যা জানে নাই, এই গত 5 মাসে জেনেছে। জাহাঙ্গীর কবির নানক এখন সেই মন্ত্রণালয়ে মন্ত্রী হতে, সো এটা তো অবশ্যই কাজের জন্যই, আপনার ডেডিকেশন কাজ নানক ভাই, অবশ্যই। আমি ভাবির কাছে ফিরবো, একটু ভাবির গল্প শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, ঈদের বিশেষ CSRM জনতন্ত্র গণতন্ত্রে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমার সাথে রয়েছেন সবার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর কবির নানক এবং তার সহধর্মিণী অ্যাডভোকেট সৈয়দা
আঞ্জুমান আরা নার্গিস, ভাবি আপনার কাছে যাচ্ছি এবার। বিয়ে কত বছর হলো আপনাদের? আমাদের বিয়ে হয়েছিল ইয়ার 1982, 82 থেকে এখন হলো 44 এরকমই কাছাকাছি। ভাবি আপনাদের বিয়ে কি প্রেম করেছিল নিশ্চয়ই, যেটুকু শুনলাম নানক ভাইয়ের কাছে? খুব ভালো, সুন্দর একটা প্রশ্ন। এটা খুব সবাই খুব মজা লাগে কথাটা বলতে, প্রতিবারই আমি এটা শুনি, ভালো লাগে, আজও ভালো লাগছে। হ্যাঁ, এরকমই কিছুটা পছন্দ তারই ছিল, আমি তো তার প্রতিপক্ষ ছিলাম, এটা তো সত্য, একটু আগে শুনেছেন। তো পারিবারিকভাবে দুই পরিবারের বন্ধন ছিল আসলে একটা অন্যরকম। তারাও খুব স্ট্রিক্ট ছিল এবং আমার পরিবারও খুব স্ট্রিক্ট ছিল। এখানে যত কষ্ট হোক, যত ঝামেলা হোক, এখানে আমাকে তারা দিবেন। আচ্ছা আচ্ছা। এবং আমিও তাদের ঘরে যাব। আচ্ছা আচ্ছা, মানে পারিবারিকভাবে একটা বিশাল কমিটমেন্ট ছিল, যেটা কখনো আমরা লঙ্ঘন করিনি, মেনে চলেছি। পরিবারের সম্পর্ক আগে না আপনাদের প্রেমের সম্পর্ক? আত্মীয় সম্পর্ক তো আগেই ছিল। ও আচ্ছা, আমার পুরনো আত্মীয় তারা, কিন্তু এটা যতটা না জোরদার ছিল, আমাদের বিয়ের মাধ্যমে এই জোরদারটা আরো বেশি হয়েছে পারিবারিকভাবে। মানে কতদিনের প্রেমের পর বিয়ে প্রণয়? খুব সুন্দর কথা। 82 সালে আমার বিয়ে হলেও তার অ্যারেস্ট হওয়ার 6 তারিখে 6 তারিখে আমার একটা ঘরোয়া এনগেজমেন্ট হয়েছিল, আর 10 তারিখে সে অ্যারেস্ট হয়েছিল। এবং জেলে যাওয়া তার, এবং বেরিয়ে আসা, এবং পরীক্ষা দিতে না পারা, এবং আমার LLB পরীক্ষা দিয়ে আমি বের হয়ে যাওয়া। আমি আগে বের হয়ে গেলাম, ও বের হতে পারলো না। আমি সনদ পেলাম বার কাউন্সিলের, ও একটু লেট করে পেল, আমি সিনিয়র হলাম। সব কিছু মিলিয়ে এটা আসলে এভাবেই হয়েছিল, কিন্তু আমরা আসলে থেমে থাকিনি। ঝড়, যুদ্ধ সব কিছুর সঙ্গে সঙ্গে আমরা ছোট ছোট গুটি গুটি পায়ে বেড়ে চলেছিলাম দুই পরিবার। আসলে আমাদের সঙ্গে একে অপরের জানাটা, এটা গোপনের কোনো বিষয় নয়। আমাদের জানাটা বিএম কলেজ জীবন থেকেই। হ্যাঁ, আমাদের বিএম কলেজ জীবন থেকে আমাদের সঙ্গে গভীর, যে কথা আপনি বলেছেন, এটাই গভীর প্রেম ছিল। এবং প্রেমটা এমন ছিল যে আমি যখন জেলে ছিলাম তখন তার ছোটো বোনের বিয়ে হয়েছে, কিন্তু তার অনেক প্রস্তাব আসলো। আমি যেহেতু জেলে, সেহেতু সে কোনো সায় দেয়নি। হ্যাঁ, তো আমি জেল থেকে বেরোবার পরেই আসলে মূলত তার সঙ্গে আমার বাবা গিয়েই, যেহেতু আমার মা নেই, তাকে গিয়ে এনগেজমেন্ট করে আসছে। এবং এটা সমগ্র বিএম কলেজে এটা জানাজানিও ছিল। দুজনের নেতা নেত্রী। হ্যাঁ, জানাজানি ছিল যে আমাদের সঙ্গে, সে ইকোনমিক্সের ছাত্রী ছিল, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। তো সে আমার জন্য অপেক্ষা করেছে, আমি জেলে ছিলাম, আমার জন্য অপেক্ষা করেছে। আমি তার সে জেলখানায় আমার আসিতে আগে সে আমার জন্য ওই যে আগে কুচি কাটা দিয়ে সোয়েটার করতো, কুচি কাটা দিয়ে নিজের হাতে সোয়েটার করে জেলখানা পাঠিয়ে দিয়েছে। সেই সোয়েটার আমি গায়ে দিয়েছি। তারপরে মেয়াসাব, জেলখানায় যে সেপাই থাকে তাদেরকে বলা হয় জেলের নিয়মনুসারে মেয়াসাব, সেই মেয়াসাবদেরকে দিয়ে চিঠি পাঠাতাম। হ্যাঁ, আবার সে মেয়াসাবের কাছে চিঠি দিয়ে যেত। চিঠির এক বিরাট ভুল হয়ে গেল। তো আমার ইচ্ছাও ছিল ওই চিঠিগুলো দিয়ে একটা বই করা, প্রেমের উপন্যাস করা, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার সমস্ত কিছুগুলো আমি হারিয়ে ফেলি। সে আমার জীবনে, আমার স্ত্রী সৈয়দা নার্গিস, সে অনেক কষ্ট করেছেন, অনেক প্রতিকূলতা মোকাবেলা করেছেন। দেখেন, এই তো সেদিন 1/11 ঘটনার সময় আমি মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি গভীর আত্মগোপনে চলে গেলাম। এবং বলতে আমার কোনো দ্বিধাও নেই যে আমি আগরতলা চলে গেলাম, আমি এবং মির্জা আজম। কিন্তু এই সমগ্র প্রতিকূলতা, তখন আমাদের বাসা হলো গ্রিন রোডে। তো এই গ্রিন রোডের বাসায় 11 বার হানা দিয়েছে। বাসাটায় সে ছিল, আমার ছেলে ছিল, আর আমার ছেলেটা ছিল। 11 বার বাড়িটা তছনছ করেছে এসে, এবং দানবের মতো মনে হয় যেন ডাকাত দল এসে হামলা করেছে।
তারপর আমার বিরুদ্ধে যে মামলাগুলি দিল 11 সরকার, সে মামলাগুলো কিন্তু সেই মোকাবেলা করেছে। আচ্ছা আচ্ছা টোটাল মামলাগুলো কিন্তু সে মোকাবেলা করেছে এবং সে সো স্ট্রং ডিটারমাইন্ড। সে একদিনকে সরকারি পক্ষের লয়ার শামীম অ্যাডভোকেট শামীম তাকে বলেছিল যে আপনারা যতই চেষ্টা করেন নানককে আপনারা জেল দিতে পারবেন না, আমি যতদিন বেঁচে আছি। প্রিয় দর্শক, ঈদের এই বিশেষ সিএসআরএম গণতন্ত্রে ছোট্ট আরেকটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ঈদের বিশেষ সিএসআরএম গণতন্ত্রে এবার ফিরে এলাম। আমি সাথে রয়েছেন আমার জাহাঙ্গীর কবির নানক, সবার প্রিয় নানক ভাই, ঢাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ঢাকার 13 আসনের সংসদ সদস্য, পাট ও বস্ত্রমন্ত্রী। একই সাথে আছেন ওনার সহধর্মিণী অ্যাডভোকেট সৈয়দা আরজুমান আরা নার্গিস। আমরা দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। নানক ভাই, আপনি বলছিলেন কিন্তু এই কথাটা তো আমি শুনতেই চাইবো, সেই বিডিআর বিদ্রোহের সময় কেমন সাহস নিয়ে আপনি আর আজম ভাই গিয়েছিলেন, আপনাদের মাথার উপরে তখন মুহুর্মুহু গুলি চলছিল, ওই সময়ের অভিজ্ঞতাটা যদি একটু, এই সাহস কোত্থেকে পান নানক ভাই? দেখেন, আসলে বিডিআর বিদ্রোহ, এই বিডিআর বিদ্রোহটি নিয়ে বহু ধরনের অপপ্রচার হয়েছে। ষড়যন্ত্রকারীরা অপপ্রচারে সবচেয়ে বেশি এগিয়ে থাকে। তো দেখেন, বিডিআর বিদ্রোহ, আমি প্রতিমন্ত্রী হিসাবে অফিসে রওনা করেছি। অফিস থেকে আমি গিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গিয়েছি, আমি সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছি। এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যখন গিয়েছি তখনই তৎকালীন ঢাকা সিটি এসবির এসপি মাহবুব সাহেব, উনি আমাকে একটা ওনার ফোন আসলো। ওনার ফোন আসার সঙ্গে সঙ্গে উনি বললেন, স্যার কই আপনি? আমি বললাম যে আমি তো মন্ত্রণালয় সচিবালয়ে যাচ্ছি। বল, কেন স্যার, জানেন না আপনি বিডিআর বিদ্রোহ করছে, খুব খারাপ অবস্থা, গোলাগুলি হচ্ছে, হ্যাঁ, তাড়াতাড়ি আপনি নেত্রীর কাছে আসেন। তো আমি বললাম, আচ্ছা আমি দেখতেছি। এই বলে ওনার ফোনটা রাখার পরপরই হঠাৎ করেই মাননীয় নেত্রী আমাদের আপা ফোন করেছেন। নেত্রী ফোন করার সঙ্গে সঙ্গে আমি ড্রাইভারকে বললাম, গাড়িটা দাঁড়াও। আর নেত্রী বললো যে, নানক তুমি কই? আমি বললাম যে, আপা আমি সচিবালয়ে যাচ্ছি। বললো যে, শিগগির চলে আসো। তখন মাননীয় নেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যমুনায় থাকেন। তো বললো যে, তাড়াতাড়ি করে যমুনায় চলে আসো, আজমকে নিয়ে চলে আসো। তো আমি সঙ্গে সঙ্গেই আমি বললাম যে, আপা আমি আসতেছি, আজমকে নিয়ে আমি আসতেছি। এই বলে আমি ড্রাইভারকে বললাম, তাড়াতাড়ি গাড়িটা ঘোরাও, ঘোরায় যমুনায় চলো। তো এই গাড়িটা ঘোরানোর সঙ্গে সঙ্গে আমি আজমকে ফোন করলাম। ওই একই রকম আমি আবার আজমকে ফোন করে বললাম, মির্জা আজমকে বললাম, আজম তুমি কোথায়? বললো যে, ভাই আমি পার্লামেন্টে আমার অফিসে। বললাম যে, তাড়াতাড়ি আসো, আপা ডাকছে, বিডিআর বিদ্রোহ করছে, তাড়াতাড়ি আসো। তো কাকতালীয়ভাবে আমিও গিয়েছি আর আজমও চলে আসে, প্রায় একসঙ্গে আমরা যমুনায় ঢুকেছি। বহু আলাপ আলোচনায়, বহু কথাবার্তা ইত্যাদি হচ্ছে। অনেক নেতৃবৃন্দ বসা ছিল এইভাবে। তো অনেক বিভিন্ন টেলিফোন আসতেছে, উনি সব নির্দেশনাগুলি দিচ্ছেন, আর্মিকে স্ট্যান্ড বাই রাখতেছে, ট্যাঙ্ক মোবিলাইজ করতেছে, এয়ারফোর্সকে রেডি রাখছে এয়ার ড্রপ করার জন্য, প্যারাসুট বাহিনী নামানোর জন্য, সব কিছুই রেডি রেখেছে। এর মধ্যেই নেত্রী বললেন, সব জাতীয় বড় বড় নেতা, আমি নাম বলবো না, তাদের উদ্দেশ্যে বললেন যে, আপনারা সিদ্ধান্ত নেন, এটি আলোচনা করে সমাধান করতে হবে। আপনারা 3 জন কে কে যাবেন ঠিক করেন, বলেন কে কে যাবেন 3 জন, যে ওদের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে। তো নেত্রী এই কথা বলার পরে, প্রধানমন্ত্রী এই কথা বলার পরে উনি চুপ করে বসে রইলেন, কিন্তু এই নেতৃবৃন্দদের মধ্য দিয়ে কোনো রেসপন্স এলো না। তো হঠাৎ করে নেত্রী তার চেয়ার থেকে উঠে গেলেন। তো এর মধ্যেই সামরিক উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর মেজর জেনারেল তারেক সিদ্দিকী, ওনার হঠাৎ চিৎকার, এই নানক ভাই আজম ভাইকে নিয়ে তাড়াতাড়ি আসেন নেত্রী, হ্যাঁ, প্রধানমন্ত্রী আপনাদেরকে ডাকতেছে। আমরা দৌড়িয়ে গেলার পরে আমাদের দোতলার সিঁড়িতে উঠলাম। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন নেত্রী। উনি বলতেছেন, দেখলাই তো
কেউ যেতে রাজি হলো না। এখন মানুষ তো নিজস্ব পছন্দের কোরবানি দেয়। আমি তোমাদেরকে কোরবানি দিলাম, তোমরা দুইজন যাও, আর কি করবা। তো এটা বলার পরে আমার দৃশ্যটা আজও মনে পড়ে, যে এটা বলার পরে নেত্রীর এই চশমার ফাঁক দিয়ে আমি দেখতেছি তার চোখের দুই কোণে জল এসে গেছে, পানি এসে গেছে। উনি চশমাটা খুলে আঁচলটা এরকম ধরে চোখ মুছতেছে। তো আমি বললাম, আপা আপনার চোখে পানি কেন? বলে যে না, তোমাদেরকে পাঠাচ্ছি, যাও, আল্লাহ মালিক। তো আমি সঙ্গে সঙ্গে আমি নেত্রীর পায়ে সালাম করলাম। আমি সালাম করার পরই মির্জা আজম সালাম করলো। সালাম করার পরেই আপাকে বললাম, আপা আমরা যাই। বললো যে হ্যাঁ যাও, আলোচনার টেবিলে ওদেরকে নিয়ে আসো। এটি অন্য একটা ষড়যন্ত্র। আর আমাদের আওয়ামী লীগ সরকার আসছে, এই সরকারকে পতন ঘটানোর জন্য একটা গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা। যাও তোমরা, আর আমার এই টেলিফোনে টাইম টু টাইম যোগাযোগ করবা। তবে খুব সাবধান, তোমরা কিন্তু ভিতরে ঢুকবা না এখনই, আমার কাছে না জিজ্ঞাসা করা। কারণ তোমাদেরকে যদি ঢুকাতে পারে তাহলে ওরা জিম্মি করে আমাদের সরকারকে যে কোনো কিছু মানতে বাধ্য করবে। তোমার ভিতরে ঢুকবো না, বাইরে থেকে আলাপ আলোচনা করবা। আমাদের ভিতর তো টেনশন কাজ করছে। আমরা এই যেতে এই টেলিফোনে আমরা যুবলীগকে নির্দেশ দিচ্ছি, সব বিডিআর এসে চারিদিকে তোমরা অবস্থান নাও, সারা ঢাকা শহর মোবিলাইজ করো। তারপরে আমাদের দপ্তর সম্পাদক, আমাদের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমে দপ্তর সম্পাদককে বলে দিলাম যে সব সাংগঠনিক সম্পাদককে দিয়ে সারা বাংলাদেশে অ্যালার্ট হতে বলো, যুবলীগকে স্ট্যান্ড বাই হইতে বলো, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হইতে পারে। এরকম একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়ে সায়েন্স ল্যাবরেটরি পৌঁছলাম। সায়েন্স ল্যাবরেটরিতে গিয়ে পৌঁছে একটা ভিন্ন পরিস্থিতি দেখলাম। যে দেখি ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে, আর্মি দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে, গোলাগুলি চলতেছে, প্রচণ্ড গোলাগুলি চলতেছে। সায়েন্স ল্যাবরেটরি থেকে রাস্তাটা বন্ধ, হাঁটতে হাঁটতে আগাচ্ছি গোলাগুলির মধ্যে, প্রচণ্ড গোলাগুলি। আমরা আম্বালা সুইটস নামে একটা জায়গা আছে, সেই জায়গা পর্যন্ত গেলাম, কিন্তু ওরা তো আমাদের কোনো কথা শোনে না। আমরা একটা পর্যায়ে আমাদের গাড়িতে হ্যান্ড মাইক ছিল, হ্যান্ড মাইকটা আনলাম, হ্যান্ড মাইক দিয়ে যে আপনারা গোলাগুলি বন্ধ করেন, আলোচনায় আসেন, আপনাদের কি সমস্যা আছে সে সমস্যাগুলি আমরা শুনবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং মির্জা আজম, মাননীয় হুইপ আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের সঙ্গে কথা বলার জন্য, আপনারা গোলাগুলি বন্ধ করেন। আমরা আরও সাদা পতাকা নিয়ে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম। যখনই এগোতে গেলাম আমাদের উপর গুলি করলো। তো আমরা শুয়ে পড়লাম। আমাদের পিছনে কিছু সাংবাদিক ছিল, ওরা চিৎকার করে বলতেছে, সাংবাদিকদেরকে গালাগালি করে, মা বাবা গালাগালি করে বলতে, এই ওরা আসতে পারবে না। তা আমরা ওনাদেরকে চলে যেতে বললাম, সাংবাদিকরা সবাই সরে গেল, আমরা আরও আগালাম। গেটের ভিতরে ওরা, বাইরে আমরা। তা আমাদেরকে কেউ ভিতর থেকে গালাগালি করতেছে, উগ্র একটা। ওখানে 3টা গ্রুপ ছিল। একটা হলো লাল, শালু, মুখ বাঁধা, এরা খুব উগ্র, এদের হাতে অস্ত্র, টাড়াটাড় করে গুলি করে, ফাঁকা গুলি করতেছে। আমাদেরকে বলতেছে, এই তোদের সঙ্গে কিসে আলাপ, তোরা কারা, হাসিনারে আসতে বল, হাসিনাকে আসতে হবে আমাদের সঙ্গে কথা বলতে, ইত্যাদি উদ্ধত্তপূর্ণ কথা। তো এই একটি পর্যায়ে আমি একটু শাউট করলাম, আমিও খুব শাউট করলাম। ওরা বলতেছে সেনাবাহিনী দিয়ে অ্যাটাক করবা, আমার কাছে এমন অস্ত্র আছে যে আমরা সচিবালয় পর্যন্ত আমরা উড়াই দেবো ওখান থেকে। তো যাই হোক, এই পর্যায়ক্রমে অনেক কথাবার্তা, অনেক আলোচনার মধ্যে দিয়ে একটা পর্যায়ে ওরা যোগাযোগ শুরু করলো। আমরা আম্বালা সুইটসে বলতে গেলে আমরা একটা অফিসই খুলে বসলাম, অফিসের মতো। ভাবি, নানক ভাই কি দেখে আপনি প্রেমে পড়েছিলেন? নানক ভাইয়ের কণ্ঠ খুবই ভরাট কণ্ঠ। আমি ওই কথা আপনাকে বললাম, একটি দেশের একটা তার ভিতরে কিন্তু আলো ছিল। আপনাকে আলো দেখতে হবে। আপনি যে আলোটা এখন মিটমিট করে অনেক ঝড়ের মধ্যে জ্বলছে, এটা কিন্তু খুব শক্তিশালী আলো।
যেটা আপনি দেখতে পেয়েছেন আমি দেখেছি এবং সেই আলো নিয়েই আপনি পথ চলছেন। আপনি দারুণ করে কথা বলেন, ইনফ্যাক্ট আপনি এবং আমি জানলাম এখন যে আপনি গান গাইতে পারেন। আমি আপনার গান অবশ্যই শুনবো, না হলে আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ হবে। আমি তার আগে নানক ভাইয়ের কাছে খুবই ছোট করে একদম শেষ করে জানতে চাচ্ছি, আপনি এখন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী। নানক ভাই, এই মন্ত্রণালয়টা খুবই রুগ্ন মন্ত্রণালয়। গত 5-10 বছরে আমরা দেখেছি, আমরা যারা সচিবালয় বিট করি, আমাদের 5 বছরে মানে 2-1 বার গিয়েছি কিনা মনে নেই, কিন্তু এই 5 মাসে আমরা বহুবার আপনার কাছে গিয়েছি। এই মন্ত্রণালয় নিয়ে আপনার পরিকল্পনাটা কি একটু ছোট করে যদি বলেন। নিশ্চয়ই কোনো পরিকল্পনা থেকে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে দিয়েছেন। আমি খুব সংক্ষেপে একটি কথা বলে রাখি যে আমি সমস্ত বিষয়গুলিকে আমি আগেই বলেছি যে মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাকে যখন যে দায়িত্ব দেয় সেই দায়িত্বটুকু আমি পবিত্র দায়িত্ব আমি মনে করি, এবাদত বলে মনে করি। আমি কিন্তু একটা বিরাট একটা স্বপ্ন দেখি পাটকে নিয়ে। মাননীয় নেত্রী শেখ হাসিনা কিন্তু আজকে পাটকে অত্যন্ত প্রাধান্য দিচ্ছে। ভাবিকে পাটের শাড়ি দিয়েছেন এই 5 মাসে? না, এখন না। পাটের শাড়ি কিন্তু খুব সুন্দর হয়। দেবো তো জিনিসটা হলো যে আজকে আমিও পাবো। আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। এই সারা বাংলাদেশে ঘুরে বেরিয়ে আমি দেখছি যে পাটের এই মন্ত্রণালয় কাজ করার জন্য অনেক কিছু রয়েছে। বাংলাদেশে নানক ভাই পাটের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি, না, যেটা আমরা আশা করব এখন জাহাঙ্গীর কবির নানকের হাত ধরে পাট বস্ত্র মন্ত্রণালয় আলো দেখবে, যে আলোর কথা ভাবি বলছিলেন, যে সেই আলো থেকে আমরা সেই আশাটা অবশ্যই রাখছি। একেবারে ছোট করে জিজ্ঞেস করি, দুজনকে কাকে বেশি ভালোবাসে? ভাবি বেশি ভালোবাসেন নানক ভাইকে, নানক বেশি ভালোবাসে? আমি তাকে বেশি ভালোবাসি। ভাবি, আপনি কি সাথে একমত নাকি আপনি বেশি ভালোবাসেন? আমি তো সার্বজনীন। আপনি বেশি ভালোবাসে, এটার কি ভাবি কি বুঝতে পারেন যে মানে কি নিদর্শন যে আপনি বেশি ভালোবাসেন? আজকে আমি একটা কথা বলতে পারি, আমি তাকে কোনোদিন, যেটা সচরাচর বাঙালি পরিবার বা সবসময় হয়ে থাকে, আমি আর্থিক কোনো প্রেশার তাকে কখনো করিনি। আমাকে একটি বাড়ি করে দিতে হবে এটা আমি কখনো বলিনি। আমাকে একটি গাড়ি করে দিতে হবে এটা আমি কখনো বলিনি। শাড়ি কিনে দিতে হবে, আমাকে শাড়ি কিনে দিতে হবে বলিনি। তাকেই জিজ্ঞাসা করবেন আলাদা করে। এমনকি আমি তার একটা কেড়ে আমি একটা কথা বলি, তার গুণের একটা কথা বলি যে সাধারণত আমাদের দেশের সমাজ ব্যবস্থায় স্বামীর পকেট কেটে বউ সে সোনা কেনে, আর সে সর্বশেষ কত টাকা স্যালারি পাইতা? 3.5 লাখ। সর্বশেষ 3.5 লাখ টাকা স্যালারি নিয়ে রিটায়ারমেন্টে আসছে। কোনোদিন তাকে এই যে মতিঝিলে চাকরি করতো, মতিঝিল থেকে আসতো, আমি বলতাম যে তুমি একটা গয়না টনা কেন, এই যে বাইতুল মোকাররমের সোনার বাজারের সামনে দিয়ে পাশ দিয়ে আসতো, কখনো সে সোনার দোকানে ঢুকতো না। তার গুণটা আমি বলবো যে এটা একটি গুণ ছিল। আসলে যে কথা বলেছে তার কোনোদিন কোনো আমার কাছে কিছু দাবি করে। ভাবির জন্মদিন ভুলে গেছেন, ম্যারেজ ডে ভুলে গেছেন, এরকম কখনো হয়েছে? না। মানে সব মনে থাকে নানক ভাই? ম্যারেজ ডে মনে থাকে, জন্মদিনও মনে থাকে? মানে এটা দারুণ ব্যাপার। মনে থাকে কি গিফট করেন জন্মদিন বা ম্যারেজ ডে? যেভাবেই পারি একটা উইশ করি, শুভেচ্ছা। আমাদের এই ফ্লাওয়ার বাস দেয় আমাদের একটা পরিবারের আসলে ঐতিহ্য। আমার ছেলে মেয়ে নাতি নাতনি প্রত্যেকের ক্ষেত্রে, আর আমাদের ব্যাপারেও আমরা এরকম, আমরা কিচ্ছু না পেলেও রাত 12টায় আমরা এটা মেনটেন করি সব সময়। আমাদের ফ্যামিলিতে হয়েছে কি, যেটা সে বলছিলেন সেটা হলো যে আমরা যে যেখানেই থাকি, আমরা রাতের বেলা রাত্র 12টা হোক 1টা হোক, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি, একসঙ্গে ডিনার। পারিবারিক বন্ধন অনেক এটা অনেক দারুণ। নানক বাড়ির কাছ থেকে পাওয়া আপনার সব থাকে না যে এক্সপেন্সিভ টাকার ক্ষেত্রে না, মানে আপনার খুব ভালো লাগছে এরকম কি গিফট? আচ্ছা, আমার সব থেকে আমার জীবনের প্রথম একটা, যেটা আমি আনএক্সপেক্টেড কখনো ভাবিনি, সে বরিশালে গেল, সে একটা সুন্দর একটা ব্যাগ নিয়ে গিয়েছিল আর 1 ডজন কাঁচের ছুরি নিয়ে গেছিল, অরেঞ্জ কালারের, বুঝছেন? ইয়ারটা বলো কোন ইয়ার? হ্যাঁ, এটা ছিল না, পারবো এটা হলো 83-83। আচ্ছা, ওইটা আপনার কাছে খুব মনে পড়ে, ওই কাচের চুড়ি এটা খুবই, হ্যাঁ। আর একটা মহেশ্বর সিল্ক শাড়ি। দেখেন, আমি আরেকটি কথা বলে অন রেকর্ড আমি রাখি, এই ভদ্রমহিলার কথা আমি একটি বিষয় বলবো। আজকের সমাজ ব্যবস্থায় যে সংকট, পারিবারিক যে সংকটগুলি দেখা যাচ্ছে, সে বিষয়ে আমি একটা এক্সাম্পল আমাদের সমাজ ব্যবস্থায়। সেটা হলো যে কেবল এনগেজমেন্ট করে আসছে, আমার মা ক্যান্সার পেশেন্ট, ঢাকায় চিকিৎসার পরে তারা হোপলেস বলে দিয়েছে, বাড়িতে গিয়েছে, তাকে উঠেও আনি নেই। আমি ঢাকাতে সেন্ট্রাল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছি, কিন্তু দেখেন
আমার মা মৃত্যুসজ্জায় আমার মা বলছে যে আমার নার্গিসকে নিয়ে আসো। তো তার বাবা মা তো স্বাভাবিকভাবে উঠে নেয়, তারা ইতস্তত করতেছিলেন। তো তারপরে গিয়েছে এবং আমার মার বেড সোর হয়ে গেছিল শুয়ে থাকতে থাকতে। এই বেড সোর থেকে শুরু করে আমার মার নষ্ট করা পেটিকোট দিয়ে শুরু করে সব কিছু সে দেখতেন, টোটাল সে শুশ্রূষা করেছেন। এবং সর্বশেষ আমি ডাকসু ইলেকশনে চলে আসলাম, সে আমার মাকে দেখাশোনা করলেন। একটা পর্যায়ে আমার মা ইন্তেকাল করলেন, আমি তখন ছিলাম না। মা সর্বশেষ তার হাতের পানি খেয়ে ইন্তেকাল করেছে। মানে পারিবারিকভাবে আপনার যে বন্ধন, এটা আপনি খুবই এটা ধরে রেখেছেন, এটা সেই ধরে রেখেছে। যেহেতু নানক ভাই বাইরে বাড়ি রাজনীতি করা মানুষ, মানে এরা মানে অনেক বহিরিয়ানিত হয় না। রান্না করেন ভাবি? আপনার হাতের কোন রান্না নানক ভাই পছন্দ করেন? কোনটা? হ্যাঁ, নানক ভাই বলেন বা ভাবি বলেন, কোনটা পছন্দ করেন? আমার আসলে তার রান্না খুব ভালো রান্না, অবশ্য বলবেন যে একদিন খাওয়ার, খুব ভালো রান্না করে সে। নানক ভাই কোনটা বেশি খেয়ে প্রশংসা করে আপনারা? তুমি বলো। আমার যে শোল মাছের ভাপা খুব পছন্দ করে। ওরে বাবা, দারুণ না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আলু শিং মাছ দিয়ে টমেটো ঝোল, পাতলা ঝোলটা। আর একটা সরষে ইলিশ সে খুব পছন্দ করে, যেটা আমি করি। বাহ, দারুণ। নানক ভাই, আপনার কোনো মেসেজ দেশবাসীর জন্য? একজন রাজনৈতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর কবির নানক, পাশাপাশি ভাবি আপনিও বলবেন। ঈদের দিনে আমি দেশবাসীকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, সবাইকে ঈদ মোবারক। আসুন আমরা এই সুন্দর স্বপ্নের, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করি। সবাইকে আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই সময়টা খুবই একটু সবাই আনন্দে থাকে, আল্লাহর দরবারে জানাই যেন কোনো দুর্ঘটনা, কোনো কিছুর সম্মুখীন যেন কেউ না হন, একটু সাবধানে থাকবেন। এবং আমি খুব মন ভরে দোয়া করি জননেত্রী শেখ হাসিনা, তার দীর্ঘায়ু কামনা করি, যিনি নারী ব্যক্তিত্বকে আরও বেশি সবসময় উনি এমন চোখে দেখেছেন যে তাদেরকে শক্তি জুগিয়েছেন প্রতিটি সময়। এবং ব্যক্তিগতভাবে আমি আপনাদের এই সময়ের মধ্যেও বলছি একটি কথা, যেদিন এসে নানককে বলেছিল যে তোমার ছেলে হারিয়ে গেছে, তোমার বুকে একটি জ্বালা, আমার বুকের দিকে তাকাও, আমার অন্তরটার দিকে তাকাও, যে আমার ভিতরে কি জ্বলছে, সেই শক্তি ঘুরে দাঁড়াও। আমাকেও সাহস জুগিয়েছিলেন সেদিন তার কথায়, যে উঠে দাঁড়াও। ভাবি, শুনলাম আপনি মানে সংস্কৃতির সাথে আপনার একটা বড় ধরনের সম্পর্ক আছে। আপনি নাচতেন, আপনি গাইতেন, এবং নানক ভাইকে আপনি সেই বরিশাল বিএম কলেজে গান শুনিয়েছেন বন্ধুবান্ধব মিলে। আপনি মুক্তিযুদ্ধের সময় আপনি ট্রাকে করে গান গাইতেন। আমরা আজকে অনুষ্ঠান শেষ করব আপনার একটা গান দিয়ে। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করতে হচ্ছে। ঈদের বিশেষ CSRM গণতন্ত্র আমাদের সাথে এতক্ষণ ছিলেন বস্ত্র পাটমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক। ছিলেন জাহাঙ্গীর কবির নানকের সহধর্মিণী, তিনি নিজের পরিচয় উজ্জ্বল অ্যাডভোকেট সৈয়দা আরজুমান আরা নার্গিস। আমরা আজকের মতো শেষ করছি। আপনাদেরকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদের বিশেষ CSRM গণতন্ত্র। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। ঈদ মোবারক। আর নয় স্বপ্নেরই তন্দ্রা, আর নয় স্বপ্নেরই তন্দ্রা, শুনেছি পাখির গান আমরা, শুনেছি আলোর গান আমরা। আর নয় স্বপ্নেরই তন্দ্রা, আর নয় ভুলে থাকা ধারে, পথে যদি থাকে শত বাধারে। আর নয় ভুলে থাকা আধারে, পথে যদি থাকে শত বাধারে। রক্তের কিছু দান, রক্তের কিছু দান আমরা, আর নয় স্বপ্নেরই তন্দ্রা, আর নয় স্বপ্নেরই তন্দ্রা। অসংখ্য ধন্যবাদ।